সময় বেশি নেব না, তবে আমি আজ থেকে ঠিক এরকমভাবে একটা নবীন বরণে উপস্থিত ছিলাম, তা 44 বছর আগে হিসাব করলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের ছাত্র ছিলাম, ফজলুল হকারে থাকতাম। আমি যখন এখানে তোমরা করে বলি যারা ছাত্র, কেন আমার মেয়ের চেয়েও ছোট, আমার মেয়ে গ্রাজুয়েট করবে এই ইয়েতে, মেয়েদের আমার মেয়ের চেয়েও ছোট। যাই হোক, আমার ভিতরে একটা উদ্বিগ্ন ছিল ফার্স্ট ইয়ার থেকেই। আমি সব জায়গায়, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফার্মেসি, এমন কোনো ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স, ইকোনমিক্সেও দরখাস্ত করেছিলাম যে কোন সাবজেক্টে আমি পড়ব, কারণ আমার পাশ করার পরে বেকার থাকা যাবে না, আমাকে একটা চাকরি পেতে হবে। মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, 5 ভাই 4 বোন। আমাদের বড় ভাই চাকরি করতেন, আর এগ্রিকালচার ছিল আয়ের উৎস। খুব অভাবে সংসার, টানপোড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমরা গুলিস্তান থেকে পুরান শার্ট কিনে নিয়ে আসতাম, প্যান্ট কিনে নিয়ে আসতাম, ওইগুলি ওয়াশ করে পরতাম। আর সেইগুলো তো এখন স্বপ্নের মতো মনে হয়। যাই হোক, আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন দেখি আমাদের সময় ডাইনিং হলে 2 টাকা ছিল খাবার, আর হল সিট ভাড়া ছিল কত আমার ঠিক মনে নাই। আর ভর্তির সময় যা টাকা দিয়েছিলাম আর সার্টিফিকেট উঠানোর সময় টাকা দিয়েছি। এই তখন সব সার্টিফিকেটের সময় সব ক্লিয়ারেন্স নিতে হয় সব জায়গায়, ধরতে গেলে বিনা পয়সায় পড়ে আসছি, এদেশের সাধারণ মানুষের পয়সা। আর যে কথাগুলো আমি বলবো সেটা হলো যে আমি কোন সাবজেক্টে পড়লে আমার বেকার থাকতে হবে না, চাকরি পাবো, এইটাই ছিল আমার মূল টার্গেট। তো আমি কোথায় পড়বো, বিভিন্ন ডিপার্টমেন্টে যাই, সিনিয়রদের সাথে জিজ্ঞাসা করি যে কোন সাবজেক্টে ভর্তি হব। সে তার সাবজেক্ট সম্বন্ধে বলে যে এইটা গেলে চাকরি পাওয়া যাবে, ওইটা করলে। তবে অ্যাপ্লাইড ফিজিক্সে আসার পর বললাম যে আমাদের ডিপার্টমেন্টের কোনো হয় না, বেকার থাকে না, ফ্লাইট ইঞ্জিনিয়ার আর হিসাবে চাকরি পাওয়া যায়, আর অনেক বিদেশে প্রচুর সুযোগ পাওয়া যায়। তা আমি দেখলাম যে এইটা একটা ভালো সাবজেক্ট, তাহলে এইটাকে ভর্তি হই। আমি এখানে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর একজনে বলল যে অ্যাপ্লাইড ফিজিক্সের চেয়ে জিওলজি ডিপার্টমেন্টটা আরো ভালো। ওই জিওলজিতে ওই ডিপার্টমেন্ট থেকে আগেই নোটিশ দিয়ে রাখে যে কোনো ছাত্র যারা চাকরির দরকার হলে যেন এখানে যোগাযোগ করে। তা আমি ভাবলাম এটা তো আরো ভালো। তা আমি বললাম যে আমি আর অ্যাপ্লাইড ফিজিক্স পড়বো না, আমি জিওলজিতে যাব। তো আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হলে ডিনের একটা পারমিশন লাগে। তো আমাদের সময় ডিন ছিলেন, আমাদের অনেকেই চিনবেন যারা স্যার যারা এখানে আছেন, প্রফেসর শামসুল ইসলাম সাহেব। পরে উনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তো ওনার কাছে একটা দরখাস্ত নিয়ে গেলাম যে স্যার আমি অ্যাপ্লাইড ফিজিক্স পড়বো না, আমি জিওলজিতে যাব। তো উনি আমাকে এত জোরে একটা ধমক দিলেন যে ছেলেরা তদবির করে জিওলজির থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে আসার জন্য, আর তুমি তদবির করতে এসছো যে অ্যাপ্লাইড ফিজিক্স ছেড়ে জিওলজিতে যাও, এই সাবজেক্টই পড়ো। তো চলে গেলাম। ঠিক এইরকম এক নবীন বরণ অনুষ্ঠানে স্যার বললেন, বাবারা তোমরা যে সাবজেক্টে ভর্তি হয়েছ চাকরির জন্য টেনশন করো না, চিন্তা করো না। রাস্তার পাশে বসে যদি রেডিও এবং টেলিভিশন সারো সংসার চলে যাবে। আমার একটা বুকটা ভরে গেল যে না, অন্তত বেকার থাকতে হবে না। এই যাত্রা শুরু হলো। ফলে আমি ভর্তির আগের থেকেই এক বড় ভাইয়ের রুমে উঠলাম মেইন বিল্ডিং এ, ওখান থেকেই আমি বের হয়ে আসছি। আমাদের সময় অনার্স পাস করতে 8 বছর সময়। মহিউদ্দিন ভাই, আমি, ফারুক, আমরা সমস্যা হয়, আমরা 80-81 ব্যাচের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি, আজ থেকে 44 বছর আগে। তো আমাদের যখন
দেখি সেকেন্ড ইয়ারে সিনিয়র ভাইরা পাশ করে গেছে, 3 বছর হলো 2 বছর হলো পাশ করে গেছে, কিন্তু এখনো হল সিট ছাড়ছে না। কারণ কি? কারণ হলো চাকরি নাই। ভালো ভালো সাবজেক্টে পাশ করেছে কিন্তু চাকরি নাই, 2 টাকায় ডাইনিং হলে খায় আর 3টা-4টে টিউশনি করে। এই তিনটা টিউশনি করে বাবা মাকে টাকা পাঠায়। তো এইটা দেখে আমার ভিতর তখন থেকে একটা কাজ করতে লাগলো ইচ্ছা যে আমি এই বেকারত্ব এই অভিশাপ আমি নিতে পারবো না, কারণ আমার ফ্যামিলি ওয়েট করছে কত তাড়াতাড়ি পাশ করে আমি সংসারে হাল ধরবো। তখন থেকে মনে মনে চিন্তা করলাম এটা অনেক বড় হিস্ট্রি, এত সময় আমি যাব না। তবে পরবর্তী পর্যায়ে 1983-তে এরশাদ বিরোধী আন্দোলনে মজিদ খানের শিক্ষানীতি সেই শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়ে আমি 3 জুন ছাত্রছাত্রী দীপালি সাহা সহ নিহত হয়। কলা ভবন থেকে আমি গ্রেপ্তার হই। কলা ভবন থেকে 23 দিন জেলে থাকি। 23 দিন জেলে যাওয়ার আগে আমি এই কথাটা ইচ্ছা করেই বলছি, তোমরা যারা রাজনীতি করো বা করতে চাও তাদের জন্যে। তখন নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনা 83-তে, উনি তো 82-তে আসলেন, আর 81-তে আসলেন। 81-তে আসলেন, তার 83-তে ঘটনা এরশাদ বিরোধী আন্দোলনে অপরাজয় বাংলার পাদদেশে 3টা লাশ। ওই লাশগুলোর সামনে সবাই বক্তব্য রাখছে। লাস্ট বক্তা বোধহয় ছিলেন খালেদা জিয়া অথবা শেখ হাসিনা হবে, আমার ঠিক মনে নেই। ওখানে জিয়াউদ্দিন বাবলু তখন ডাকসুর বিপি ছিলেন, আখতারুজ্জামান ছিলেন ডাকসুর বিপি, জিয়াউদ্দিন বাবলু সেক্রেটারি। তো স্লোগান হচ্ছিল কোনো ছাত্র বন্দী হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। তো আমরা কলা ভবন থেকে গ্রেপ্তার হলাম। শুনলাম জিয়াউদ্দিন বাবলু উনি মরহুম ইন্তেকাল করেছেন। উনি এরশাদ সাহেবের সাথে আতাত করে উনি মন্ত্রী হয়ে গেছেন। আর আমরা জেলে, আমাদের ছাড়ানোর কোনো রকম তদবির নাই। কোনো ছাত্র বন্দী হলে জ্বলবে ঘরে, একটা বাড়িতে আগুন দেখলাম না। তারপরে আমরা বন্ড দিলাম যে আমরা আর সরকার বিরোধী কোনো রাজনীতি কর্মকাণ্ড করব না। এই বন্ড যদি দেই তাহলে আমাদের ছেড়ে দিতে রাজি সরকার। আর এদিকে আমার বাবা জানে যে আমি মরে গেছি, সবাই জানে, কারণ 5 দিন পর্যন্ত কারফিউ ছিল। ওই সময় 14ই আগস্ট নাকি 21শে আগস্ট, 14ই আগস্ট ওই দিন ছিল কারফিউ। দিনের বেলা খোলা থাকতো, রাতে কারফিউ হতো। তো আমার বাবা সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়, ফরিদপুর থেকে আসে, আমার বাড়ি ফরিদপুর। তো সে সব জায়গায় মর্গে যায়, থানায় যায়, কোথাও আমার খোঁজ পায় না। তো তখন ইয়ে চৌধুরী ছিল পুলিশের আইজিপি। ইয়ে চৌধুরীর মেয়ে বায়োকেমিস্ট্রিতে পড়তো, সে আমার একটা পাশের জোগাড় করে দেয়। 1 সপ্তাহ পরে আমার বাবা আমার জেলখানায় গিয়া আমার সাথে, কারণ তখন আমরা এমন ধারা দিয়েছে সাধারণ লোক আমাদের সাথে দেখা করতে পারবে না। রাষ্ট্রবিরোধী, রাষ্ট্র ধ্বংস, যত ধরনের কালাকানুন দিয়া আমাদেরকে পাঠাইলো। তো ইয়ে চৌধুরী সাহেব স্পেশাল একটা পারমিশন দিয়ে আমার বাবাকে আমার সাথে দেখা করার সুযোগ করে দেয়। আমার বাবা আমার বুকের মধ্যে নিয়ে যে কান্না করলো, সেটা আমি এখন অনুভব করি। সে থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে কোনোদিন যদি টাকা অর্জন করতে পারি রাজনীতি করব, না হলে আর রাজনীতি করবো না। এই জেলখানার থেকেই সিদ্ধান্ত নিয়ে আসলাম। 83 থেকে শুরু করলাম যে কি করা যায়। 84 সালে এই গার্মেন্টস, তখন এথনিক প্রবলেম শ্রীলঙ্কায় এথনিক প্রবলেম। আমি ইউনিভার্সিটি 2nd ইয়ারে পড়ি। তখন থেকেই একবেলা ব্যবসা আর একবেলা এই পড়াশোনা করে, থিওরিটিক্যাল করে প্র্যাকটিক্যাল করার সময় পেতাম না বিকেলবেলা। তো যাই হোক, আবার একদিন আসবো, আর একদিন সুযোগ দিব। সেখান থেকে আজকে হামিম গ্রুপ ৭৫,০০০ লোক চাকরি করে, প্রায় 120 কোটি টাকার উপরে শুধু স্যালারি দেয় মাসে।